অবস্থা মামারা? ইন্ডিয়া আর ইংল্যান্ডের ভাই এই টেস্ট ম্যাচটা কি গেছে। মানে ইন্ডিয়া এখান থেকে যে ড্র করতে পারবে তুমি ভাবতে পেরেছিলে? কালকে লাস্ট সেশনে মনে হচ্ছিল ভাই আজকের দিনটা বৃষ্টি হয়ে যাক, ধুয়ে যাক আজকের দিনটা, এই খেলা আর চোখে দেখা যাবে না। কিন্তু যেভাবে আজকে ফাইট ব্যাক করেছে, শুরুতে গেল হোক, কেএল রাহুল হোক, আর তারপরে ভাই ওয়াশিংটন সুন্দর আর জাদেজা, দোনো ভাই দোনো তাবাহি ভাই, এইরকম লেভেলের পারফরমেন্স আমার মনে হয় ওয়ান অফ দ্য হিস্টোরিক টেস্ট ম্যাচ ইন ওভারসিজ ভাই ইন্ডিয়ার জন্য। কারণ এই ম্যাচটা প্রচণ্ড ডিফিকাল্ট ছিল বার করা, কেউ ভাবতে পারেনি ভাই যে এখান থেকে ইন্ডিয়া ম্যাচটা অন্তত ড্র এর দিকে নিয়ে যাবে। ম্যাচ নিয়ে কথা বলবো, তার আগে একটু কথা বলতে চাই ভাই ইংল্যান্ডের টিমকে নিয়ে, ইংল্যান্ডের টিমের অ্যাটিটিউডকে নিয়ে। মানে লাস্টে যখন জাডেজা আর সুন্দর ব্যাট করছে, তখন বেন স্টোকসের পোক করার কি দরকার ভাই? তখন জাডেজা আর ওয়াশিংটন সুন্দর দুজনেই 85-80 এইরকম কাছাকাছি ছিল। সবাই জানে যে ম্যাচটা ড্রই হবে, তো ওরা নিজের সেঞ্চুরি কমপ্লিট করুক, তারপরে তোমরা সেকেন্ডস করে নাও না। কি দরকার ভাই বেন স্টোকসের পোক করার? আমি বুঝি না। এইরকম একটা সিচুয়েশনে যখন দুটো টিমই বুঝে গেছে যে ম্যাচটার রেজাল্ট আসবে না, সেখানে একজনের পার্সোনাল, একজনের ইন্ডিভিজুয়াল রেকর্ড যদি বিল্ড করতে পারে সেখানে কেন তাদের প্রবলেম থাকতে হবে ভাই? আর লাস্টে একটু হিট আপ হয়ে গেছিলো, বাট জাডেজা আর সুন্দর ভাই আমাদের মানে কোনো কথা ওরা ইংল্যান্ডে শোনেনি, ওরা ওদের সেঞ্চুরি কমপ্লিট করেছে, দেন আমরা ম্যাচটাকে ড্র হিসাবে ডিক্লেয়ার করেছি। এবার যদি একটু ম্যাচ নিয়ে কথা বলি, তার আগে কথা বলো পিচ নিয়ে। এই যে ম্যানচেস্টারের পিচ, এটা কিন্তু বাকি যে তিনটে টেস্ট ম্যাচ হয়েছে একদম অন্যরকম। মানে আমরা আগের তিনটে টেস্ট ম্যাচে কিরকম দেখেছি ভাই, যে প্রচুর রানস, বোলাররা কি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে উইকেট নিতে হচ্ছিল। আর এই ম্যাচে যদি ম্যানচেস্টারের কথা বলি, শুরুর ইনিংসটা স্পেশালি যখন ইন্ডিয়া ব্যাট করছিল, তখন কিন্তু বোলার ফ্রেন্ডলি উইকেট ছিল ভালো, যারা যখন বোলিং হচ্ছিল বেশ কয়েকটা স্পেলসে, এই জন্য আমরা কিন্তু উইকেট লুজ করেছি একসাথে অনেকগুলো। আর লাস্টের দিকে এসে ডে 4 ডে 5-এ আমরা দেখছিলাম যে বাউন্স কিন্তু অনেক নিচে যাচ্ছে, আর বাউন্স আনইভেন হয়ে গেছে। মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না যে কোন বলটা নিচে থাকবে, কোন বলটা উপরে থাকবে। আর সেই কারণেই দেখেছি কিন্তু কেএল রাহুল ওরভাবেই আউট হয়েছে। তো মোটামুটি বাকি যে তিনটে পিচ ছিল বা আগের তিনটে ম্যাচেস, তাতে কিন্তু ভিন্ন রকম চরিত্র ছিল এই পিচটার। আর যার ফলে এই ম্যাচটা অন্যরকম হয়েছে, আর তার কারণে ড্র হিসেবে রেজাল্টটা আমরা দেখতে পেয়েছি। লাইন আপের কথা যদি আসি ভাই, লাইন আপে ইন্ডিয়ার বেশ কিছু চেঞ্জেস ছিল, যেমন আংশুল কাম্বোজকে খেলানো হচ্ছিল, আর এটা কিন্তু বিশাল বড় প্রশ্নের জায়গা ছিল, বিকজ প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু বেঞ্চে ডাগ আউটে বসে আছে। তাকে ফার্স্ট ম্যাচে চান্স দেওয়া হয়েছিল, তারপর তাকে ড্রপ করা হয়। আংশুল কাম্বোজ যে নাকি ইন্ডিয়া এর স্কোয়াডে ছিল, তাকে ডাকা হয় আর্শদীপের জায়গায়। আর্শদীপ ইনজুরির কারণে বাইরে চলে গেছে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় তাকে চান্স দেওয়া। নীতিশ কুমার রেড্ডি বাইরে চলে গেছে, আর সাই সুদর্শনকে আবার নিয়ে আসা কারুন নায়ারের জায়গায়। তো মোটামুটি কিছু বেশ চেঞ্জেস ছিল যেগুলো কিন্তু কোয়েশ্চেনেবল ছিল। আর আমি বলবো না যে সব কোয়েশ্চেন একদম একদম ভালোভাবে অ্যান্সার পাওয়া গেছে এই ম্যাচটা থেকে, না, এখনও কোয়েশ্চেন রয়েছে। যে ফিফথ টেস্ট ম্যাচটায় আমাদের নজর থাকবে সেইগুলোর দিকেও। বাট এই ম্যাচের কথা যদি বলি, লাইন আপ কিন্তু অলরেডি ভাই ব্যাটিং হেভি লাইন আপ। সাই সুদর্শন ছিল, ওয়াশিংটন সুন্দর ছিল, জাডেজা ছিল। আর বোলিংয়ের কথা যদি বলি, বোলিংয়ের কিন্তু অপশান একটু কমে গেছিলো। আমরা দেখছিলাম ভাই যখন উইকেটস আসছিল না, তখন কিন্তু জোর জবরদস্তি করে সেম বোলারকে দিয়ে বল করাতে ছিল, কারণ আমাদের কাছে অপশান নেই। অপরদিকে যদি ইংল্যান্ডের দিকে দেখো, ওদের হ্যারি ব্রুক, ওদের জো রুট কিন্তু পার্ট টাইম হিসেবে বোলিং করতে পারে, যেখানে কিন্তু এইগুলো দরকার ভাই। মাঝে মাঝে যখন একটা বোলারের রেস দরকার বেশ কিছু বোলারদের, তখন এরকম পার্ট টাইমার্সরাই কিন্তু স্পেলস বার করে। আর ইন্ডিয়া কিন্তু এই জায়গায় ল্যাক করে, সেটা পুরো স্কোয়াডে কোনো এমন মেম্বারই নেই যারা এসে কিন্তু ভাই এই অভাবটা পূরণ করবে। যাই হোক, ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে নামে এই কেএল রাহুল আর এই ইয়াশস্বীর একটা ভালো পার্টনারশিপ হয়, ইয়াশস্বীর একটা ভালো নক থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু উইকেট পড়তে আরম্ভ করে ভাই। শুরু থেকেই বেন স্টোকস, ওইদিকে ক্রিস ওকস দারুণ বোলিং করছিল, জোফরা আর্চারও ভালো বোলিং করে, আর শুভমান গিলও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। মোটামুটি ওই কুড়িয়ে কাছে ওয়াশিংটন সুন্দর একটা ভালো ইনিংস থাকে, ঋষভ পান্তেরও কিন্তু
দুর্দান্ত একটা নক যাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি ঋষভ পান্ত ভাই ইনজিওর্ড হয়ে যায়। আর শোনা যাচ্ছে মোটামুটি 6 সপ্তাহের জন্য কিন্তু ঋষভ পান্ত বাইরে থাকবে, নেক্সট টেস্ট ম্যাচটা তো ডেফিনেটলি মিস করবে। তো 358 যে রানটা পৌঁছায় তখন কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিকঠাক জায়গায় আছে, হয়তো খুব বেশি হলে 50-60 রানের লিড হয়তো ইংল্যান্ড নিতে পারে এখান থেকে, কারণ আমাদেরও বোলিং আছে আর এই পিচটা কিন্তু ডিফিকাল্ট হবে। কিন্তু না ভাই, ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামে তখন একদম পুরো মানে সিনারিওই চেঞ্জ হয়ে যায়, পুরো পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে যায় পিচের। আর এর পেছনে কারণটা কি? কারণটা হলো রান রেটের ডিফারেন্স, যেটা তুমি সব থেকে বেশি দেখতে পাবে এই ম্যাচে দুটো টিমের। ফার্স্টে যখন যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া যখন ব্যাট করছিল, ইন্ডিয়ার রান রেটটা নিয়ার অ্যাবাউট 3, মানে 3.5 এর কাছাকাছি। বাট যখন ইংল্যান্ড ব্যাট করতে নামছে, ইংল্যান্ডের কিন্তু রান রেট 4.5 এর কাছাকাছিও চলে যাচ্ছে। তো এটাই দেখা যায় ডিফারেন্স, ওরা কিন্তু অনেক বেশি রান স্কোর করছে অনেক কম ওভারে। এই কারণে কিন্তু 669 অব্দি কিন্তু ওরা পৌঁছাতে পেরেছে। আর আমরা কিন্তু অনেক স্লো খেলছিলাম ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসেও সেম জিনিস হচ্ছিল, যে আমরা অনেক বল খেলছি, টাইম ওয়েস্ট হচ্ছে আর আমরা রান স্কোর করতে পারছি না, যার অভাব কিন্তু দেখা যাচ্ছিল যখন ইংল্যান্ড ব্যাট করছিল। তখন মনে হচ্ছিল ভাই যে কি হবে এই ম্যাচটা, মানে ইংল্যান্ড এইরকমই অবস্থা করবে যে আমরা হয়তো ওদের লিডটাও কভার করতে পারবো না। তো ইংল্যান্ডের কথা যদি বলি, জো রুটের থেকে একটা অসাধারণ ইনিংস থাকে, বেন ডাকেট আর অলি পোপের তো ভাই একটা দারুণ ইনিংস, জ্যাক ক্রলিরও একটা ভালো ইনিংস থাকে, বেন স্টোকসের ইনিংস থাকে। মোটামুটি এত দূর ওরা চলে গেছিল একটা সময়, তখন কিন্তু মনে হচ্ছিল ইন্ডিয়া এই জায়গা থেকে কাম ব্যাক করতে পারবে না। বাট টেস্ট ক্রিকেট ভাই অলওয়েজ গিভস ইউ আ সেকেন্ড চান্স। ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে আবারও কিন্তু একটা সেটব্যাক হয়, 0 for 2। সাই সুদর্শন, ইয়শস্বী জয়সওয়াল জাস্ট ডাকে আউট হয়ে যায়। তখন কিন্তু আবারও মনে হয় যে না, ইন্ডিয়ার এখানেই সব আশা শেষ। আমরা কিভাবে 300 রানের আমরা লিড, ওরা যে লিড পেয়েছে ওটাকে কভার করব, ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যাবো, এটা ছিল আমাদের প্রাইমারি টার্গেট, যেখান থেকে সবাই আশা ছেড়ে দিয়েছিল। ওটা জাস্ট ইম্পসিবল ছিল। ইংল্যান্ডের ওই বোলিং ভাই, জোফরা আর্চার, ক্রিস ওকস, বেন স্টোকসের হ্যামস্ট্রিংয়ে লেগেছে, তাও ছাড়ছে না, ও বোলিং করে যাচ্ছে। মানে এইগুলোকে সত্যি ভাই প্রেইজ করতে হয়। এইগুলোই দেখায় হচ্ছে একটা খেলোয়াড় কি লেভেলের ডেডিকেশন দিয়ে তার টিমের জন্য খেলে। আর বেন স্টোকস এই জায়গায় চ্যাম্পিয়ন ভাই। তো মোটামুটি ইন্ডিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে, শুভমান গিল আর কে এল রাহুলের আস্তে আস্তে পার্টনারশিপটা তৈরি হয় দুর্দান্ত দুজনের। মানে যখন কালকে ওরা পার্টনারশিপটা করে ভাই কালকে দিনটা শেষ করছিল, তখন কিন্তু একটা আশা জাগছিল যে না, ইন্ডিয়া কালকের মানে আজকের দিনটা ব্যাট করে যদি এই জায়গাটায় ড্র অব্দি পৌঁছাতে পারে। তো কে এল রাহুল আর শুভমান গিলের ভাই দুর্দান্ত একটা নক থাকে। কে এল রাহুল একটুর জন্য সেঞ্চুরি মিস করে, ওই বলটা জাজ করা খুবই মুশকিল ভাই। এরকম আনইভেন পিচে যখন তুমি ব্যাকফুটে খেলছো, তখন যদি বাউন্সটা নিচে হয়ে যায়, তোমার হাতে আর কোনো অপশান নেই যদি উইকেট টু উইকেট বল থাকে। তো কে এল রাহুল আনফর্চুনেট ভাই, ও সেঞ্চুরিটা কমপ্লিট করতেই পারত। শুভমান গিলের সেঞ্চুরি থাকে, দুর্দান্ত ব্রিলিয়েন্ট নক, কিন্তু আমার মনে হয় শুভমান গিল আরো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতো। একটা বাজে শট খেলে আউট হয়, মানে এতক্ষণ এত পেশেন্স দেখানোর পরেও যদি তুমি আউটসাইড অফ স্টাম্প কোনো একটা ফুলিশ একটা শট খেলতে গিয়ে উইকেট কিপারের কাছে আউট হয়, এর থেকে খারাপ কি হতে পারে। তো শুভমান গিল হয়তো আরো বেটার করতে পারতো, আরো বেশি ইনিংসটাকে এগোতে পারতো। কিন্তু যখন জাডেজা আর ওয়াশিংটন সুন্দর আসে ভাই, জাডেজার একদম ফার্স্ট বলে কিন্তু ক্যাচ ড্রপ হয় জো রুটের থেকে, যেটা কিন্তু একটা বরদান। মানে ওইখান থেকে হয়তো ইংল্যান্ড ম্যাচটা পার করে নিল যদি জাডেজার ক্যাচটা ধরতে পারতো জো রুট। বাট ওই সুযোগটা আমরা কাজে লাগাই, জাডেজা কাজে লাগায়, সেখান থেকে দুজনেই ভাই সেঞ্চুরি কমপ্লিট করে, ম্যাচটা বাঁচায় ইন্ডিয়ার হয়ে। কি বলবো, 4টে ব্যাটসম্যানই যারা খেলেছে এই সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার হয়ে, ব্রিলিয়ান্ট প্রত্যেকের নকই কিন্তু অনবদ্য, পেশেন্স ধৈর্য দেখিয়ে কিন্তু খেলেছে। কখনোই মনে হয়নি যে তাড়াহুড়োর মধ্যে খেলতে চাইছে বা রান স্কোর করতে চাইছে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, রান রেটের প্রবলেমটা আমি তো বললামই, বাট এই অ্যাপ্রোচটা বা সেকেন্ড ইনিংসে স্পেশালি এটা কিন্তু খুবই ভালো লেগেছে। কারণ ইন্ডিয়া এখান থেকে কখনোই ম্যাচ জিততে পারতো না, যখন 670 রান করে দিয়েছে ইংল্যান্ড আর বাকি আছে 2-2.5 দিন। তো সেখান থেকে অবশ্যই একদিকে নজর ছিল যে ম্যাচটা ড্রয়ের দিকেই যাবে, আর সেইটা করতে পেরেছে, এর জন্য কিন্তু হ্যাটস অফ। আর জাডেজার কথা যদি আলাদা করে বলতে চাই,
জাডেজার হয়তো এই সিরিজটা ওয়ান অফ দ্য বেস্ট ওভারসিজ সিরিজ আই হ্যাভ এভার সিন। আমি এরকম একটা প্লেয়ারের পারফরমেন্স এর আগে দেখিনি ভাই, স্পেশালি জাডেজার কথা বলি। ব্যাটিং বোলিং দুদিক থেকে কিন্তু মারাত্মক পারফরমেন্স করছে জাডেজা, স্পেশালি অ্যাজ আ ব্যাটার হিসাবে কিন্তু অনেক ইমপ্রুভ লেগেছে এই সিরিজে। আর জাডেজারও কিন্তু মনে থাকবে এই সিরিজটা অনেক দিন ধরে, কারণ আমরা জানি সিনিয়র গ্রুপের বেশিরভাগ প্লেয়াররা বিরাট, রোহিত রিটায়ার করে গেছে, একমাত্র জাডেজা কিন্তু এখনো আছে। আর সে কিন্তু এখনো দেখিয়ে চলেছে কেন সে নাম্বার ওয়ান অলরাউন্ডার এই ফরম্যাটের। তো মোটামুটি ম্যাচটা ড্র হয়ে গেছে ভাই, 2-1 লিড আপাতত ইংল্যান্ডের কাছে আছে। ফিফথ টেস্টটা নেক্সট ম্যাচটা ওভালে হবে লন্ডনে, সেখানে কিন্তু সিরিজ ড্র করার জন্য ইন্ডিয়া নামবে। আর বেশ কিছু জায়গায় কিন্তু এখনো প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু অ্যান্সার দেওয়া বাকি, যেমন স্পেশালি বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি, বুমরাকে কিন্তু টায়ার্ড লাগছে। বুমরা আমি জানি না নেক্সট টেস্ট ম্যাচটা খেলবে কিনা, কথা ছিল তো 3টে ম্যাচ খেলবে এই সিরিজে, 3টে ম্যাচ হয়ে গেছে, হয়তো নেক্সট ম্যাচটা খেলবে না। আকাশদীপ কি ব্যাক করবে ওই দিকেও নজর থাকবে। বাট বুমরার উপর কিন্তু অনেক ওয়ার্কলোড পড়ছে। ও যখন ভাই সেকেন্ড নিউ বলের সাথে স্পেলটাতে হলো, তখন কিন্তু দেখা গেল ওর প্রবলেমটা। আর এই নিয়ে কিন্তু নানান জায়গায় নানান কনস্পিরেসি চলছে ভাই যে বুমরার ওয়ার্কলোড নিয়ে, কারণ টেস্ট ম্যাচে অনেক অনেক পরিমাণ তোমাকে খাটতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, তো সেক্ষেত্রে ইজি নয় ভাই। তো দেখা যাক, আমাদের কিন্তু বুমরাকে নিয়ে কিছু না কিছু ভাবতে হবে, বিশেষ করে এই ফরম্যাটে। ব্যাটিং এর থেকে সেরকম কোনো প্রশ্ন নেই ভাই, ব্যাটাররা মোটামুটি এই সিরিজে ভালো ফর্মেই আছে প্রত্যেকটা ব্যাটসম্যানই। কিছু কিছু জায়গায় হ্যাঁ, সাই সুদর্শন বা করুণ নায়ারের ওই জায়গাটা এখনো কোয়েশ্চেনেবল আছে, বাট ঋষভ পন্তের জায়গায় কে খেলছে, আশা করছি ধ্রুব জুরেলি চান্স পাবে। ঈশান কিশনের কথা শোনা যাচ্ছিল, তো দেখা যাক কে চান্স পায়। তো তোমরা জানাও ভাই এবার তোমাদের কেমন লাগলো এই ম্যাচটা, কি ইন্ডিয়া কি ড্র করতে পারবে এই সিরিজটা নেক্সট ম্যাচে গিয়ে? জানাও জাডেজার ওয়াশিংটন সুন্দর ইনিংসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে লিখে দিও। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে, টাটা।